ইন্ডিয়ান পলিটি ফর ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএসের জন্য পলিটি পড়তে গিয়ে সবাই খুব ঘাবড়ে যায়, কারণ প্রিলিমস তো যা হোক তা হোক করে উপর পড়ে উতরে যাওয়া যায়, বাট মেইনসের জন্য পলিটি পড়তে গেলে পরে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। কেন হতে হয়? তার কারণ হচ্ছে পলিটির জন্য মেইনস লেভেলে পড়ার মতো একটাই বই আছে, যেটার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত। এবং এই বইটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড ভাস্ট, বড় এবং ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তার জন্য ইন্ডিয়ান পলিটি ফর ডাব্লিউবিসিএসে আমরা অনেক সহজে জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে, তো ইন্ডিয়ান পলিটি আমরা ডাব্লিউবিসিএসের জন্য পড়বই বা কেন? ফার্স্ট অফ অল, প্রিলিমসে আমার প্রায় 12 থেকে 13 মার্কসের কোয়েশ্চেন আসে। ওকে, নেক্সট, মেইনসে আমার 100 মার্কসের কোয়েশ্চেন আসে পলিটি থেকে। তো আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে? একজন অফিসার অলওয়েজ নিডস দিস নলেজ। যদি একজন ডাব্লিউবিসিএস অফিসার হতে হয়, তাকে আমাদের কনস্টিটিউশনের নলেজ থাকতেই হবে। যদি তাকে সব জায়গায় সব সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, অর্থাৎ লিগালি সে কী করতে পারে কী করতে পারে না, সেই জিনিসগুলো জানার জন্য কিন্তু পলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টাইপস অফ পলিটি কোয়েশ্চেন্স। পলিটি থেকে কীরকম কীরকম কোয়েশ্চেন আসতে পারে? একটা হতে পারে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? ফ্রিডমের মানে কি, লিবার্টির মানে কি, কেন এটা হয়? এই যে ফিলোসফিক্যাল পার্টটা, এটা হাইলি সাবজেক্টিভ, ঠিক আছে? যেমন কি হতে পারে না হতে পারে, এটা এরকম না হয়ে এরকম হলে কি হতো, এরকম টাইপের ফিলোসফিক্যাল কোয়েশ্চেন হতে পারে। আর কি হতে পারে? একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, যেমন স্ট্রিক্টলি বেসড অন দ্য রুলস অফ কনস্টিটিউশন। আমাদের যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস বা মেইনসে এই টাইপের কোয়েশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। কনস্টিটিউশন থেকে ডাইরেক্ট তুলে তুলে যে কোয়েশ্চেনগুলো দেয়, সেগুলো আসার চান্স সবচেয়ে বেশি। এবং এই পার্টে আমরা যতটুকু যা পড়ব, সেখান থেকে আমার মোটামুটি 80 to 85% কোয়েশ্চেন কভার হয়ে যাবে। এই পার্ট থেকে প্রিলিমসে অলমোস্ট নেগলিজেবল কোয়েশ্চেন আসেই না। মেইনসে গিয়ে 10-12টা 15টা কোয়েশ্চেন কিন্তু আসলেও আসতে পারে। ওকে, এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেনগুলো বেসড অন পার্সপেক্টিভ। ওকে, তো ইন্ডিয়ান পার্সপেক্টিভে কোনটা ঠিক, সেই অনুযায়ী এইসব ফিলোসফিক্যাল কোয়েশ্চেনগুলোর আমাদের অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ সেকুলারিজম, হোয়াট ইজ ফ্রিডম, হোয়াট ইজ লিবার্টি, ইন্ডিয়ার পার্সপেক্টিভে, ইন্ডিয়াতে জিনিসটাকে কীভাবে দেখা হয়, সেই পার্সপেক্টিভে আমাদেরকে অ্যান্সার করতে হয়। ওকে, তো ফার্স্ট আমাদের দেখতে হবে যে একটা কান্ট্রি বা দেশ কোথা থেকে তৈরি হলো। ধাপে ধাপে আমাদের কনস্টিটিউশন অবধি যেতে হবে। তো কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে আমাদের ফার্স্ট যেটা কোয়েশ্চেন আসবে, কান্ট্রি কি, দেশ কি, তারপর তো দেশ চালানোর নিয়ম কানুন। তো প্রথমে আমাকে দেখতে হবে হোয়াট ইজ আ কান্ট্রি। আ কান্ট্রি ইজ কি? আ কান্ট্রি ইজ আ অ্যাসপিরেশন অর ইন্সপিরেশন টু মেক সামথিং ইউনিক অর ডিফারেন্ট। যে কালচারটা বা যে জিনিসটা পার্টিকুলারলি তোমাকে অন্যদের থেকে আলাদা করছে, সেই ইন্সপিরেশন বা অ্যাসপিরেশনের মাধ্যমে কিন্তু একটা কান্ট্রি তৈরি হয়। যেমন পাকিস্তান তৈরি করার পিছনে ইন্সপিরেশন বা অ্যাসপিরেশন কী ছিল? যে একটা ইসলামিক রিপাবলিক তৈরি করতে হবে, দ্যাট উইল বি নেমড অ্যাজ পাকিস্তান। ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে মেইন উদ্দেশ্যটা কী ছিল? একটা সেকুলার ফ্রিডম লাভিং কান্ট্রি তৈরি করতে হবে, যেটা হচ্ছে ইন্ডিয়া নাম হবে তার। ওকে, তো এই কান্ট্রি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাই যে একটা ডিভাইন রাইট থিওরি। আমরা তো প্রথমেই দেখতাম না যেরকম প্রাইম মিনিস্টার আছে বা চিফ মিনিস্টার আছে বা প্রেসিডেন্ট আছে। প্রথমে কি ছিল? প্রথমে ছিল এই ডিভাইন রাইট থিওরি। ডিভাইন রাইট থিওরি মানে কি? যে একজন ভগবানের দূত হিসেবে একজনকে পাঠানো হচ্ছে, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে কিং। এই কিংকে, এই কিং হলো আসলে মনে করা হতো যে এ হচ্ছে একজন ডিভাইনের অংশ বা ভগবানের অংশ। সেই অংশ এই কিং, এই জন্যই এই কিংকে সবাই মানবে এবং তাকে সবাই ফলো করবে। এটাকেই বলা হচ্ছে ডিভাইন রাইট থিওরি, ঠিক আছে? তারপরে আসছে কি? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। দেখো, সবাই একসাথে মিলে তো
একটা জিনিস চালনা করতে পারবে না। এমন নয় যে বাড়িতে সবাই একসাথে মিলে একই কাজ করে, তা তো নয়, আমরা সবাই কাজ ভাগ করে নিই। তো সেরকম দেশ চালনা করার কাজটা আমরা প্রথমে হয়তো আমরা যেমন ছিলাম, আদিম মানুষ ছিলাম এক সময়, তো আদিম মানুষের মধ্যে কোনো সোসাইটি বা কালচার ছিল না। ধীরে ধীরে আমরা রিয়েলাইজ করলাম কি, যে আমরা যদি একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে থাকি তাহলে আমরা অনেক বেশি প্রোটেক্টেড থাকতে পারবো বা নিজেদেরকে আমরা প্রোটেকশান দিতে পারবো। এর বেসিসে বোধহয় কোনো এক সময় গিয়ে একটা কন্ট্রাক্ট তৈরি করা হলো যে আমরা সবাই একত্রে থাকবো, এবং একত্রে থাকলেই তো হলো না, এক একজন এক একটা কথা বলবে। তাহলে সেই প্রবলেমটা দূর করার জন্য কি হলো, ওই যে একত্রিত করা হলো তার মধ্যে থেকে সবচেয়ে যে বুদ্ধিমান থাকবে তাকে বানানো হলো কি লিডার। ওকে, এই যে লিডার তৈরি হলো, আমরা টু কাম আউট অফ স্টেট অফ নেচার, আমরা স্টেট অফ নেচার থেকে বেরিয়ে আসলাম এবং আমরা সংঘবদ্ধ হলাম। এই লিডারকে কি হলো, বাকি সব মানুষরা নিজেদের পাওয়ার ট্রান্সফার করলো, অর্থাৎ তুমি যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটাই ঠিক, ঠিক আছে। এর বেসিসে একটা কন্ট্রাক্ট হলো এবং সেটাই ধীরে ধীরে ইভলভ হতে হতে কিন্তু এখনকার দিনের কনস্টিটিউশন বা একটা সিস্টেম অফ ল এসে দাঁড়িয়েছে। ওকে, তো আমাদের কনস্টিটিউশনই বা কেন দরকার? ওয়াই কনস্টিটিউশন ইজ নিডেড? কনস্টিটিউশন মানে কি, একটা বেসিক ল। এই বেসিক লটা আমাদের লাগেই বা কেন, কি দরকার? তার কারণটা হচ্ছে একটা ডেফিনিট পাওয়ার দেয়, যে কার কি ক্ষমতা আছে সেটা কি বলছে এই কনস্টিটিউশন কিন্তু বলে দিচ্ছে, যে কার কি ক্ষমতা আছে না আছে। ওকে, নেক্সট এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, অর্থাৎ তিনটে মেইন ধাপে ভাগ করে দিচ্ছে, যে কেউ একজন আইন বানাবে, কেউ একজন সেই আইনগুলোকে চালনা করবে এবং সেই আইনে কোনো ভুলভ্রান্তি থাকলে বা সেই আইন অনুযায়ী কাউকে শাস্তি দেওয়ার জন্য থাকবে আরেকটা পার্ট। এটাকে কি বলা হয়, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এটাকে বলা হয় 3 পিলার অফ এনি গভর্নমেন্ট। ওকে, তারপরে কি জন্য কনস্টিটিউশন লাগে, যে কোনটা পাবলিক ডোমেইন এবং কোনটা প্রাইভেট ডোমেইন। যেমন আমরা যে কোনো সড়ক পথের উপর দিয়ে নিজেরা হেঁটে যেতেই পারি। এবার ধরো কারোর নিজের বাড়ির চারপাশ দিয়ে সে নিজের বাড়ির পাঁচিলের ভেতরে একটা রাস্তা তৈরি করেছে, তুমি সেই লোকটাকে চেনো না, জানো না, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি কি বলতে পারবে যে তার বাড়িতে ঢুকে তার বাড়ির চারপাশ দিয়ে এই গোল গোল যে রাস্তাটা বানিয়েছে সেখানে কি ঘুরবে? না, পারবে না। তার কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন কিন্তু ডিফাইন করে দিচ্ছে পাবলিক ডোমেইন কি, প্রাইভেট ডোমেইন কি। হ্যাঁ, এই সেই লোকটা যার প্রাইভেট বাড়িটা সে যদি অ্যালাউ করে তাহলেই তুমি যেতে পারবে, কিন্তু রাস্তায় যেতে গেলে কি তার অ্যালাউ লাগবে বা সে অ্যালাউ করবে সেই অবধি আমাদেরকে দায়ী থাকতে হবে? না, সরকারের তৈরি করা যে কোনো রাস্তা হচ্ছে পাবলিক রাস্তা, তো সেখানে আমরা বিন্দাস যাতায়াত করতে পারি। আর কি, দেখো আমরা যখন নিজেদের পাওয়ার একটা কোনো গভর্নমেন্টের হাতে বা স্টেটের হাতে ট্রান্সফার করে দিচ্ছি, এই স্টেট মানে কিন্তু রাজ্য নয়, এই স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। তো রাষ্ট্রের হাতে আমরা আমাদের ক্ষমতা বা কোনো লিডারের হাতে আমরা আমাদের ক্ষমতা ট্রান্সফার করে দিচ্ছি, তো একত্রে ধরে রাখো 1 লাখ, 10 লাখ বা 1 কোটি লোকের ক্ষমতা যখন একটা মানুষের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে, তখন সেই যে লোকটা যার উপর ট্রান্সফার করা হচ্ছে সে কিন্তু হয়ে যাচ্ছে ভেরি ভেরি পাওয়ারফুল, সে হয়ে যাচ্ছে এক্সট্রিমলি পাওয়ারফুল। তো এই যে পাওয়ারটা তার হাতে আসছে, তার ফলে সে যা ইচ্ছা তাই করতে পারে নিজে, তো তাকে লিমিট করার জন্য লাগছে কি না কনস্টিটিউশন, অর্থাৎ সে কি করতে পারবে কি করতে পারবে না সেটাকে লিমিটেশনও দিচ্ছে কে, এই আমাদের কনস্টিটিউশন। আর কি করছে, এটা আমাদেরকে একটা বেসিক ফ্রেমওয়ার্ক প্রোভাইড করছে, একটা বেসিক লেভেলের ফ্রেমওয়ার্ক প্রোভাইড করছে যাতে সব কিছু একটা স্ট্রাকচারে বাঁধা থাকে। আরেকটা জিনিস হচ্ছে ডিপিএসপিও কিন্তু মডার্ন দিনের যে কনস্টিটিউশনগুলো তৈরি হয়েছে সেই কনস্টিটিউশনে আমরা ডিপিএসপির মতো একটা ফিচার দেখতে পাই, যেখানে কি বলা হচ্ছে যে আজকে আমাদের কাছে রিসোর্স অ্যাভেলেবেল নেই বলে আমরা অনেক কিছু করতে পারছি না, বাট এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমাদের ভবিষ্যতে যদি করা হয় তাহলে খুব ভালো হয়। সেগুলো আমি ডিপিএসপির মাধ্যমে বলে দিচ্ছি পরবর্তীকালের জনগণকে বা পরবর্তীকালের পার্লামেন্টকে, যে তোমাদের হাতে যখন ক্ষমতা আসবে তোমরা কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করে এই জিনিসগুলোকে তৈরি করো। ওকে, নেক্সট কনস্টিটিউশনিজম। হোয়াট ইজ কনস্টিটিউশনিজম or function of constitution? ওকে, কি হচ্ছে ফাংশন? টু প্রোভাইড a set of basic rules. What is it? Basic rules that allow for minimal coordination among the members of a society. ঠিক আছে,
মিনিমাল কোঅর্ডিনেশন লাগবে, যে সবাইকে একসাথে কোঅর্ডিনেট করেই চলতে হবে না, তার মধ্যে কি দিয়ে দেওয়া হচ্ছে, একটা বেসিক রুল দিয়ে দেওয়া হচ্ছে যে যার মাধ্যমে আমরা কোঅর্ডিনেট করতে পারি মেম্বারদের মধ্যে সোসাইটি। নেক্সট, টু স্পেসিফাই হু হ্যাজ দ্য পাওয়ার অফ ডিসিশন ইন আ সোসাইটি, অর্থাৎ সোসাইটির মধ্যে কার পাওয়ার আছে কি সে ডিসিশন নিতে পারে বিভিন্ন রকমের, সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি কনস্টিটিউশনের মাধ্যমে। ইট ডিসাইডস হাউ দ্য গভর্নমেন্ট উইল বি কনস্টিটিউটেড, অর্থাৎ গভর্নমেন্টকে কীভাবে তৈরি করা হবে সেটাও বলে দিচ্ছে। আর কি, টু সেট সাম লিমিটেশন অন দ্য ইম্পোজিশন অফ দ্য গভর্নমেন্ট অন সিটিজেন, অর্থাৎ গভর্নমেন্ট কি করতে পারবে না পারবে তার উপর একটা লিমিটেশন বাঁধিয়ে দিচ্ছে। দেখো কনস্টিটিউশনের কিন্তু এটা মেইন কাজ, কি লিমিট দ্য গভর্নমেন্ট। কেন গভর্নমেন্টকে লিমিট করছে, তার মেন কারণ হচ্ছে গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। কেন না আমরা আমাদের পাওয়ার গভর্নমেন্টের হাতে ট্রান্সফার করে দিচ্ছি বা আমাদের লিডারদের হাতে ট্রান্সফার করে দিচ্ছি, তো গভর্নমেন্ট হয়ে যাচ্ছে ভেরি ভেরি পাওয়ারফুল। ঠিক আছে, নেক্সট, এবার যে গভর্নমেন্ট বলছি এত সে করে, বা পাওয়ারফুল যে পার্টটা বলছি যারা আমাদেরকে কন্ট্রোল করছে, সেটা কীরকমভাবে হতে পারে, কি কি টাইপের হতে পারে। দেখো এরকম হতে পারে কি মনার্কি মানে ওই যে একজন রাজা আছে, যে ডিভাইন রাইট থিওরি, যে রাজা হলো ভগবানের দূত এবং তিনি যা বলবেন সেগুলো অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নেক্সট, যদি একজনই পাওয়ারফুল হয় তখন সেটাকে বলা হবে কি মনার্কি। যদি আ ফিউ মানে খুব লিমিটেড সংখ্যায়, খুব সামান্য লোকজন, ধরো 10 জন 12 জন 15 জন এর হাতেই পুরো ক্ষমতাটা ট্রান্সফার করা, দ্যাট ইজ কল্ড অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, অ্যারিস্টোক্রেসি হচ্ছে সেটাকে বলে। নেক্সট আসছে অনেকের হাতে পাওয়ার ট্রান্সফার করা। এমন কিন্তু নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কজন মিনিস্টার আছে আমরা তাদের হাতেই পাওয়ার ট্রান্সফার করেছি, না। লোকসভার 550 জন মেম্বার আছে, আমরা তাদের হাতে পাওয়ার ট্রান্সফার করেছি। রাজ্যসভার 250 জন মেম্বার আছে, আমরা তাদের হাতে পাওয়ার ট্রান্সফার করেছি। বিধানসভায় বিধানসভার বিভিন্ন রকম কম্পোজিশন আছে, কত সংখ্যায়, সেই অনুযায়ী আমরা পাওয়ার ট্রান্সফার করেছি। অর্থাৎ অনেক লোকের হাতে ধাপে ধাপে আমরা পাওয়ার ট্রান্সফার করেছি, তো ইট ইজ কল্ড কি না পলিটি। তো এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে আমরা এবার বুঝতে পারলাম যে পলিটি ওয়ার্ডটা কোথা থেকে আসছে। তো আমাদের টপিক অফ ডিসকাশন কি পলিটি, বাট ইন্ডিয়ান পার্সপেক্টিভ, তাই আমরা পড়ি কি ইন্ডিয়ান পলিটি। আচ্ছা, তো 3 রকমের আমি মোটামুটি একটা স্ট্রাকচার বললাম, টাইপ বললাম। হাউ মেনি রুলিং মানে কে কতজন মিলে রুল করছে তার বেসিসে। এবার কোনটা সবচেয়ে ভালো, মোনার্কি হতে পারে, অ্যারিস্টোক্রেসি হতে পারে, অর পলিটি। নর্মালি আমরা যেহেতু পলিটির সাথে ইনক্লুডেড বা পলিটি আমরা জানি বা দেখছি আশেপাশে, যে পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, চিফ মিনিস্টার আছে, তাই আমরা ভাবি হয়তো পলিটি বেস্ট। বাট ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা জিনিস ভেবে দেখো, কতগুলো স্টেক হোল্ডার আছে বা কতজনকে ধাপে ধাপে ক্রস করে আমাদের সেই ডিসিশনটা আসছে, তো ইট ইজ ভেরি ভেরি স্লো। পলিটি ইজ ভেরি ভেরি স্লো, হুইচ ইজ ফাস্টার, মনার্কি ইজ ভেরি ভেরি ফাস্টার। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে মনার্কি ইজ ভেরি ভেরি ফাস্টার, তো কুইক ডিসিশন নেওয়া যেতে পারে, ঠিক আছে, কুইকলি যে কোনো কাজ করা যেতে পারে। বাট যখন এই মনার্কি বা রাজা সেলফ সেন্টার্ড হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র নিজেকে নিয়েই ভাববে আর নিজে যা বলবে সেটাই ঠিক, অন্য কারোর কথা শুনতেও চাইবে না, সেটা হয়ে যাবে কি টাইরেনি বা টাইরেন্ট হয়ে যাবে সেই মনার্কি বা রাজা। ওকে, অ্যারিস্টোক্রেসি তারা কি করবে না, তাদের যাতে সব কিছু তাদের মতো করে চলে বা তাদের সব কিছু প্রফিটে থাকে, তাই তারা সব কিছু নিজেদের মতন করে চালাবে, এটাকে বলা হচ্ছে কি অলিগার্কি। ওকে, অলিগার্কি। এবং পলিটি যখন এরকম সিচুয়েশান ক্রিয়েট করবে, অর্থাৎ অনেকে মিলে রুল করছে কিন্তু তাও ব্যাপারটাকে চালনা করা যাচ্ছে না, যে যার মতো যা ইচ্ছা তাই করছে, এটা হয়ে যাবে মবক্রেসি। ওকে, তো বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট কি, বেস্ট ফর্ম অফ পলিটি বা বেস্ট ফর্ম অফ রুলিং হচ্ছে মনার্কি। তো মনার্কি ইজ দ্য বেস্ট, অ্যারিস্টোক্রেসি তার থেকে একটু বাজে, পলিটি ইজ দ্য ওয়ার্স্ট। বাট পলিটি থেকে মবক্রেসিতে কনভার্ট হওয়া ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। ঠিক আছে, পলিটি থেকে মবক্রেসি হবে এটা অপেক্ষাকৃত লেস চান্সেস, বাট এই যে ফিউ থেকে অ্যারিস্টোক্রেসি হয়ে যাওয়া ইজ ভেরি ভেরি ইজি।
একজন রাজা সে টাইরেন্ট হয়ে যাবে বা তার নিজের মতো করে সব কিছু চালাবে, এই মনার্কি থেকে ভেরি ভেরি ইজি, বাট পলিটি থেকে মবোক্রেসি হওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো পলিটি ইজ নট দ্য বেস্ট ফর্ম টু রান আ কান্ট্রি, অর্থাৎ একটা দেশ চালনা করার জন্য পলিটি কিন্তু বেস্ট ফর্ম নয়, কিন্তু ইট ইজ দ্য মোস্ট প্র্যাকটিকেবল ফর্ম, অর্থাৎ প্র্যাকটিক্যালি এটা চালনা করলে প্রবলেম হওয়ার চান্সেস অপেক্ষাকৃত কম। হয়তো আমরা ডিসিশন কুইক নিতে পারছি না, কিন্তু ডিসিশন যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক ডিসিশন নেওয়া হচ্ছে। ওকে, নাও কামিং টু হোয়াট ইজ আ কনস্টিটিউশন। কনস্টিটিউশন জিনিসটা কি? কনস্টিটিউশন ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। কনস্টিটিউশন মানে কিন্তু ল নয়, কনস্টিটিউশন ইজ ফান্ডামেন্টাল ল। যেই লয়ের উপর বেসিস করে বাদ বাকি যে আইন কানুন বা লগুলোকে তৈরি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কনস্টিটিউশন। এবার কোশ্চেন হচ্ছে কনস্টিটিউশন কে বানায়? হু মেক্স দ্য কনস্টিটিউশন? দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ কনস্টিটিউশন তৈরি করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসবে, তারা ডিবেট করবে, ডিসকাশন করবে, তারপরে গিয়ে তৈরি হবে আমাদের কনস্টিটিউশন। ইন্ডিয়াতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল বেসড অন ক্যাবিনেট মিশন প্ল্যান। 1946-এ ব্রিটিশদের দ্বারা তৈরি করা একটা ক্যাবিনেট মিশন এসেছিল ইন্ডিয়াতে। সেই ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়, যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পরবর্তীকালে গিয়ে ইন্ডিয়ার কনস্টিটিউশন তৈরি করে। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল এখানে কিন্তু কোনো বিদেশি মেম্বার ছিল না। ওকে, নেক্সট এবার আমরা দেখলাম অনেক কিছু টাইপস অফ রুলিং দেখলাম, তাহলে টাইপস অফ গভর্নমেন্টও দেখি কীরকমভাবে বিভিন্ন দেশে, এই যে এতগুলো দেশ আমরা দেখতে পাচ্ছি সব তো একরকমভাবে চলছে না, কোথাও ডেমোক্রেসি আছে, কোথাও ডেমোক্রেসি নেই, রাজা আছে, মহারাজা আছে। তো কোন জায়গায় কীরকমভাবে চলছে বা কীরকম টাইপের গভর্নমেন্ট হয় সেটা আমরা একবার দেখে নিই। ফার্স্ট দেখি মিলিটারি ডিক্টেটরশিপ। মিলিটারি ডিক্টেটরশিপ, ওকে, হোয়াট ইজ মিলিটারি ডিক্টেটরশিপ? মিলিটারি ডিক্টেটরশিপ মানে হচ্ছে যে দেশের আর্মি বা মিলিটারির হাতে যখন পুরো ক্ষমতা চলে যাবে। আমাদের দেশ কি মিলিটারি চালায়? না, আমাদের দেশ কিন্তু মিলিটারি চালায় না। আমাদের দেশ চালায় কারা? আমরা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা আমাদের পাওয়ার আমাদের লিডারদের হাতে ট্রান্সফার করি, তারা তার বেসিসে বিভিন্ন রকমের ডিসিশন নেয়। এই হচ্ছে ফাংশন অফ ইন্ডিয়া। তো মিলিটারি ডিক্টেটরশিপ কাকে বলে? মিলিটারি ডিক্টেটরশিপ তখন হবে যখন মিলিটারির হাতে নেশনের পুরো ক্ষমতাটা উঠে যাবে এবং কোনো ডেমোক্রেটিক প্রসেস থাকবে না। ওই মিলিটারিতে যেরকমভাবে ধাপে ধাপে লোকে উঠছে, যে গিয়ে হেড হচ্ছে, সেই সব কিছু চালনা করা হচ্ছে, আবার সেম প্রসেসে পরে যখন কেউ উঠছে তখন সেইভাবে মিলিটারি ডিক্টেটরশিপ চলছে। যখন এই ভিডিওটা বানানো হচ্ছে সেই সময় দাঁড়িয়ে মায়ানমারে কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ওখানে যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট তাকে সরিয়ে দিয়ে মিলিটারি পুরো ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে। ওকে, পাকিস্তানেও বহুবার এই ঘটনাটা ঘটেছে এবং বলা হয় পাকিস্তানে নাকি এখনও সেম ঘটনা ঘটে আছে, জাস্ট সামনে একজন প্রাইম মিনিস্টারকে বসিয়ে রাখা হয়েছে। নেক্সট, টোটালিটারিয়ানিজম। টোটালিটারিয়ানিজম কি জিনিস? একজনের হাতে যদি সব ক্ষমতা দিয়ে দেওয়া হয় এবং সে যা করবে সেটাকেই ফাইনাল হিসেবে ধরা হবে, তখন সেটাকে বলা হবে কি? টোটালিটারিয়ানিজম। আমরা এই লোকটার ছবির সাথে খুব ভালোভাবে পরিচিত। কে এটা? এটা হলো কিম জং উন, যে নর্থ কোরিয়ার সর্বেসর্বা। অর্থাৎ কিন্তু এই দেশে কিন্তু টোটালিটারিয়ানিজম ফলো করা হয়, অর্থাৎ যা বলবে টোটালি তাই ফলো করা হবে, অন্য কিছু নয়। নেক্সট, কলোনিয়ালিজম। হোয়াট ইজ কলোনিয়ালিজম? কলোনিয়ালিজম হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন একটা দেশের ঘাড়ের উপর চেপে আরেকটা দেশ সেখান থেকে অর্থ উপার্জন করবে বা টাকা পয়সা রোজগার করবে। সেরকম সিচুয়েশন কবে ছিল? ব্রিটিশ ইন্ডিয়া। ইন্ডিয়া যখন ব্রিটিশদের আন্ডারে ছিল এই সিচুয়েশন ছিল, অর্থাৎ ব্রিটিশরা ইন্ডিয়ার ঘাড়ে বসে সেখান থেকে ইন্ডিয়াকে শুষে সেখান থেকে পয়সা অর্জন করছিল। নেক্সট, থিওক্রেসি। থিওক্রেসি কি? থিওক্রেসি হলো সেই সিস্টেম যেখানে হলো কোনো রিলিজিয়াস টেক্সট বা ধর্মের মাধ্যমে, ধর্মে যা বলা আছে সেই অনুযায়ী গভর্নমেন্টকে চালনা করা হবে। ঠিক আছে, স্পেসিফিক কোনো একটা ধর্মের অনুযায়ী, যেমন সৌদি আরবিয়াতে আছে, অর্থাৎ এখানে ইসলাম অনুযায়ী দেশের গভর্নমেন্ট চালনা করা হয়। সেক্ষেত্রে তোমরা এই
থিওক্রেসিতে বলতে পারো যে পাকিস্তানও কি তাহলে সেম? না, পাকিস্তান সেম নয়, পাকিস্তানে কিন্তু আলাদা করে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন অফ পাকিস্তান আছে। তো পাকিস্তান ডাইরেক্টলি থিওক্রেসি ফলো করে না। ওকে, নেক্সট মনার্কি। মনার্কি কি? মনার্কি হচ্ছে যেখানে একজন হেড অফ স্টেট অ্যাপয়েন্ট করা হবে এবং তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার ক্ষমতা ওখানে মানে থাকবে। যখন তিনি মারা যাবেন তারপর তার জায়গায় অন্য কেউ আসবে, বা তাকে ধরো সরিয়ে দেওয়া হলো কোনোভাবে, তাহলে তার জায়গায় অন্য কেউ আসবে, দ্যাট ইজ কল্ড মনার্কি। ওকে, ভুটানে এরকম একটা সিচুয়েশন ছিল। নেক্সট, ইভেন আমাদের ব্রিটেনে কিন্তু মনার্কি আছে। ব্রিটেনে আমরা ডেমোক্রেসি বলি ঠিকই, কিন্তু ব্রিটেনে মনার্কি আছে, অর্থাৎ ব্রিটেনের যে হেড অফ স্টেট, ব্রিটেনের যে হেড অফ স্টেট সেটাকে কুইন। ওকে, নেক্সট সোশ্যালিজম। সোশ্যালিজম কি? সোশ্যালিজম হচ্ছে সেই সিস্টেম যার মাধ্যমে একটা সোসাইটিকে আমরা পরিচালনা করে উঠতে পারি, দ্যাট ইজ কল্ড সোশ্যালিজম। অর্থাৎ সোশ্যালিজমে সোসাইটি সবাই নিজেদের মধ্যে মিলে জুলে থাকবে এবং নিজেদের ক্ষমতা অনুযায়ী জিনিসপত্র ইউটিলাইজ করবে বা ইউজ করবে। ওকে, দ্যাট ইজ কল্ড সোশ্যালিজম। সোশ্যালিজমে কি ফলো করা হয় না, সবাইকে ধরো একটা সিমিলার টাইপের রেশন দেওয়া হবে, ধরো 5 কেজি চাল, সব ফ্যামিলিতেই 5 কেজি চাল দেওয়া হবে, 3 জন করে ধরো মেম্বার, সেই হিসাবে 5 কেজি চাল করে দেওয়া হবে, 4 জন করে মেম্বার হলে ধরো 7 কেজি চাল দেওয়া হবে, এরকমভাবে হিসাব করা থাকবে। তো কমিউনিজমে কি হয়? সোশ্যালিজম কমিউনিজম মানে অলমোস্ট শুনতে সেম লাগে। কমিউনিজমের ক্ষেত্রে কি হয়, তোমাকে ম্যান্ডেটরিলি এটাই করতে হবে। কমিউনিজম মানে কি, একটা সিঙ্গেল পার্টি থাকবে, সেই পার্টিতে পার্টির ইন্টারনালি লিডার চেঞ্জ হবে এবং সেই পার্টির যে লিডার হবে সেই আর কি পুরো দেশটাকে চালনা করবে। তো সাধারণত কমিউনিজমের ক্ষেত্রে একটা সিঙ্গেল পার্টি থাকে এবং কমিউনিজমের ক্ষেত্রে ম্যান্ডেটরিলি তোমাকে তোমার এক্সেসিভ যে ইনকাম আছে সেটা ট্রান্সফার করে দিতে হবে স্টেটের কাছে, এবং যার দরকার সেই দরকার অনুযায়ী তাকে এটা প্রোভাইড করে দেওয়া হবে। যেমন চায়নাতে কিন্তু অনেক অংশে কমিউনিজম ফলো করা হবে, ওখানে একটা সিঙ্গেল পার্টি আছে এবং সেই পার্টির লিডারই চেঞ্জ হতে থাকে উইথ টাইম। নেক্সট চলে আসছে আমাদের খুব ফেভারিট, ডেমোক্রেসি। হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে পিপল অর্থাৎ সাধারণ মানুষ ক্যান চুজ দেয়ার লিডারশিপ। অর্থাৎ টোটালিটারিয়ানিজমে আমরা যেমন দেখেছিলাম কিম জং উন, ওর বাবা ছিল, তারপরে কিম জং উন নিজে থেকেই হয়ে গেল তার ক্ষমতা। এখানে কিন্তু তা হচ্ছে না ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে বা মনার্কির সাথে ডেমোক্রেসির কি ডিফারেন্স? মনার্কিতে কি হচ্ছে, একজন কেউ ধরো হচ্ছে রাজা, সে যতদিন না মারা যাচ্ছে ততদিন রাজা থাকতে। ডেমোক্রেসিতে কি হচ্ছে, যতদিন মানুষ চাইছে ততদিন পর্যন্ত একটা লোক লিডার থাকছে। অর্থাৎ মানুষের চাওয়া না চাওয়া, সাধারণ মানুষের চাওয়া না চাওয়ার উপর যখন লিডারশিপ ডিপেন্ড করবে তখন তাকে আমরা বলবো কি, ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি সাধারণত 2 টাইপের বলা হয়। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। একটা সিম্পল এক্সাম্পল দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো আমাদের যে বিভিন্ন রকম রাফাল ফাইটার জেটস কেনা হচ্ছে, বা ইন্ডিয়া ধরো কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করবে কি করবে না, ইন্ডিয়া কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করবে কি করবে না, এই একটা ঘটনার জন্য কি আমরা সাধারণ মানুষ কোনো রকম ডিসিশন দিয়েছি? না, আমরা কোনো ডিসিশন কিন্তু দিইনি। অর্থাৎ আমাদের হয়ে অন্য কেউ সেই ডিসিশনটা নিচ্ছে, আমরা সেই লিডারগুলোকে চুজ করে দিয়েছি, আমাদের হয়ে সেই লিডাররা ডিসিশনটা নিচ্ছে। এটাকে বলা হয় কি, ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি। ওকে, এটাকে বলা হয় কি, ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি হলে কি হতো, কমনওয়েলথ গেমসে ইন্ডিয়া পার্টিসিপেট হবে কি হবে না, মানে পার্টিসিপেট করবে কি করবে না, সেই ডিসিশনটাও আমরা সাধারণ মানুষেরাই নিতাম, আমরা ভোট দিতাম, তার বেসিসে ডিসিশন হতো যে ইন্ডিয়া কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করবে কি করবে না। ওকে, আরও একভাবে ডিভিশন করা যায় ডেমোক্রেসির, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি। ঠিক আছে, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে কী হচ্ছে, আমরা আমাদের লেজিসলেটিভ চুজ করছি। দেখো, আমরা কিন্তু চুজ করছি না কে প্রেসিডেন্ট হবে বা কে প্রাইম মিনিস্টার হবে বা কে ফিনান্স মিনিস্টার হবে, সেই চুজ করার ক্ষমতা আমাদের হাতে নেই। আমরা শুধুমাত্র আমাদের কনস্টিটুয়েন্সিতে কাকে ভোট দেবো সেটা ডিসাইড করছি। এবার সেই লোকগুলো গিয়ে পার্লামেন্টে বসছে। ওকে, এবার এই পার্লামেন্টে যেই লোকগুলোকে আমরা পাঠাচ্ছি তাদের মধ্যে থেকে দেখা হচ্ছে যে কে মেজরিটিতে আছে, অর্থাৎ লোকসভাতে 550টা সিটের মধ্যে কে হাফের বেশি সিট কে পাচ্ছে। ঠিক আছে,
হাফের বেশি সিট যে পাবে সে গড়বে আমাদের গভর্নমেন্ট। তার মধ্যে থেকে একজন হবে কে, আমাদের প্রাইম মিনিস্টার বা ফাইন্যান্স মিনিস্টার বা অন্য কোনো রেলওয়েজ মিনিস্টার বা হোয়াট এভার। দ্যাট ইজ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। হোয়াট ইজ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি? পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি আমরা দেখতে পাই কোথায়? ইন্ডিয়াতে। ইউএসের ক্ষেত্রে আমরা কি দেখি? একজন প্রেসিডেন্ট লড়াই করছে, সব মানুষ তাকেই ভোট দেওয়ার জন্য যাচ্ছে, ঠিক আছে? তো প্রেসিডেন্ট পদটার জন্য হয়তো 3টে কি 4টে লোক দাঁড়াচ্ছে, ঠিক আছে? এবার এই প্রেসিডেন্ট ফর্মে যেই 4টে লোক দাঁড়াচ্ছে তাদেরকেই লোকে ভোট দিচ্ছে। ভোট দেওয়ার ফলে কেউ একজনই, ধরো সেকেন্ড জন যে আছে সে ধরো জিতে গেল, সে জেতার পরে সে ডিসাইড করবে তার আন্ডারে কে মিনিস্টার হবে। অর্থাৎ সাধারণ মানুষ শুধুমাত্র প্রেসিডেন্ট সিলেক্ট করছে, বাকিটা প্রেসিডেন্টের উপর। অর্থাৎ ইন্ডিয়া ফলোজ ইনডাইরেক্ট টাইপ অফ ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। ওকে, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখব ডিটেলসে।